আমরা অনেক সময় বলি না যে আমরা এটা ছাড়া বাঁচতে পারবো না, আমরা ওটা ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু মানুষের এই যে বাঁচার কি মানে সেটা জানতে গেলে আপনাকে এই বইটা পড়তে হবে। এই যে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লেখা ম্যানস সার্চ ফর মিনিং, এই বইটা যখন প্রথম আমার হাতে আসে, দেখতেই পাচ্ছেন কতটা ছোট্ট এবং পাতলা বইটা, এক হাতের মধ্যে চলে আসছে এবং কতটা পাতলা। এই বইটা পড়তে আমার প্রায় 1 বছরের মতো সময় লেগেছে। হ্যাঁ, বইটা আপনি খুব তাড়াতাড়ি করে পড়তে পারবেন না, আপনাকে থামতে হবে। এবং বইটা শুরুতে যে সূচনা মতো থাকে না, সেখানে যে লাইনটা প্রথম আপনার চোখে পড়বে সেটা হলো যে যদি কোনো বইয়ে এরকম একটা প্যাসেজ থাকে, যে প্যাসেজটা একটা মানুষের জীবন চেঞ্জ করার জন্য এবং কোনো বইকে পড়ার জন্য এবং সেই বইটাকে বারবার পড়ার জন্য এবং আপনার রুমের বুক শেলফে জায়গা করে নেওয়ার জন্য হয়, তাহলে এই বইটাতে এরকম একাধিক প্যাসেজ আছে। হ্যাঁ, সত্যি বইটা আপনি পড়লেই দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর প্যাসেজ আছে বইটাতে। বইটা দুটো ভাগে ভাগ করেছেন লেখক। প্রথম ভাগটাতে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কনসেন্ট্রেশন ক্যাম্প হয়েছিল সেই সময়কার, মানে সেই ক্যাম্পের বর্ণনা, এবং পরবর্তী যে ভাগটা সেটায় লোগোথেরাপি বলে একটা চ্যাপ্টার আছে, যেটা আমি এখনো পর্যন্ত মানে পড়ে উঠতে পারিনি, পড়বো পরে। তো প্রথম যে ভাগটা, যে কনসেন্ট্রেশন ক্যাম্পের বর্ণনা করেছেন লেখক, সেখানে এই লেখক একজন মনোবিজ্ঞানী এবং ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন বন্দী ছিলেন। তো উনি এই বইটাতে সেই সময় লেখক বন্দী থাকাকালীন যে মানুষগুলো ওখানে লড়াই করে বেঁচেছিল, তারা ঠিক সাইকোলজিক্যালি কিভাবে চিন্তা করত, তারা কিভাবে ভাবতো বেঁচে থাকার জন্য, তাদের চিন্তা শক্তি কিভাবে কাজ করত, ঠিক এই বর্ণনা লেখক এই বইটাতে করেছেন। লেখক শুরুতেই নিৎসে নামক একজন ফিলোসফারের উক্তি এখানে লেখেন যে হি হু হ্যাজ আ ওয়াই টু লিভ ফর ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ। মানে যদি আপনার জীবনের কেনটা স্ট্রং হয়, তাহলে আপনার কিভাবেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। মানে ধরুন আজকে আপনি যে কষ্টটা করছেন সেটা যদি আপনার পরিবারের জন্য করেন, কারণ কোনো ভালোবাসার মানুষের জন্য করেন, বা আপনার কাজকে ভালোবেসে করেন, এই যে কেনগুলো যদি আপনার স্ট্রং হয়, তাহলে এই যে কিভাবে আপনি মানে কষ্টটা করছেন, কিভাবে সহ্য করছেন, এই সহ্যটা আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে। এটাই লেখক এই বইটাতে মানে টোটাল বোঝাতে চেয়েছেন আর কি। এবং যখন প্রথম লেখক এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আসেন, তখন ওনার কাছে একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল, এবং ওখানে যারা শাসক দল ছিল তখন ওই ম্যানুস্ক্রিপ্টটা ওরা নষ্ট করে দেয়। এবং এই মানে অমানবিক নির্যাতনের মধ্যেও লেখক এটা চিন্তা করেন যে, এবং ভাবতে থাকেন যে তিনি আবার ওই স্ক্রিপ্টটা লিখবেন। মানে লেখক ওনার কাজকে অসম্ভব ভালোবাসতেন। ওই যে কাজ করার প্রতি লেখকের যে ইচ্ছেটা, এটার কথা লেখক এখানে বলেছেন। মানে এই ভয়াবহ পরিস্থিতিতেও উনি ভাবতে পারছেন এটা, যে উনি আবার ওই স্ক্রিপ্টটা লিখবেন। এবং সেকেন্ডলি উনি ওনার ওয়াইফকে অসম্ভব ভালোবাসতেন। ওনার ওখানে একজন বন্ধু ছিল, ওনার নাম ছিল অটো, এবং উনি ওনার এই বন্ধুকে প্রতিদিন ওনার ওয়াইফের গল্প করতেন। মানে একটা সময় আসে যখন লেখক জানেন না যে উনি আর বাঁচবেন কিনা, হয়তো উনি মারাও যেতে পারে, ওনাকে গ্যাস চুল্লিতে দিয়ে দেওয়া হতে পারে, এরকম উনি ভাবছেন। মানে একটা অনিশ্চিত এরকম একটা সিচুয়েশনের মধ্যেও উনি ওনার বন্ধুকে বলেন যে যদি আমি মারা যাই এবং তুমি কোনোভাবে বেঁচে যাও, তাহলে তুমি কিন্তু আমার ওয়াইফকে বলো, আমার ওয়াইফের সাথে দেখা হয় যদি তোমার, তাহলে তুমি আমার ওয়াইফকে বলো যে আমি ওর কথা প্রতিদিন বলতাম তোমাকে, এবং আমি ওকে অসম্ভব ভালোবাসি, আমার থেকে বেশি ভালো ওকে কখনো কেউ বাসেনি। মানে এই যে এই জায়গাটা, মানে এই জায়গাটা আপনি যখন পড়বেন না, আপনি এটা মানে অনুভব করতে পারবেন যে একটা মানুষ মানে তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে। এবং উনি আরেকটা বলেছেন লাইন এখানে, যে তুমি আর একটা কথা বলবে যে আমি যতদিন আমার ওয়াইফের সাথে ছিলাম, মানে যে সময়টা কাটিয়েছি, সেই যে সুখী জীবনটা, এই যে আনন্দটা, এই আনন্দটা আমার এই কনসেন্ট্রেশন ক্যাম্পের যে কষ্ট, সেই কষ্টকে ছাপিয়ে ফেলতে সক্ষম। এই যে মানুষের কাজের প্রতি যে ভালোবাসা বা আগ্রহ, এবং কোনো মানুষকে বা তার প্রিয়জনকে যে ভালোবাসা, এই দুটো যদি স্ট্রং হয়, তাহলে আপনি যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারবেন। এবং লেখক এখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে যে অত্যাচার হতো, যে ভয়াবহ অত্যাচার হতো, সেই কথাও কিছু বর্ণনা করেন। যেরকম উনি যখন প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্পে আসেন, তখন
ওনাদেরকে একটা রুমে থাকতে দেওয়া হয়, যে রুমটা মোটামুটি 200 জন থাকতে পারে। এরকম একটা রুমে ওদের প্রায় 1500 জনকে থাকতে দেওয়া হয়, যেখানে ওরা ঘুমানো তো দূরের কথা, ঠিক মতো একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। এরকম জায়গায় ওদেরকে থাকতে দেওয়া হয়। এবং ওদেরকে যে খাবারটা দেওয়া হয় সেটা 4 দিনে 1 টুকরো রুটি দেওয়া হতো। মানে যে পরিমাপটা লেখক এই বইটাতে বলেছেন যে 5 আউন্স, 4 দিনে তাদের খাবার ছিল ওই 1 টুকরো রুটি। মানে এই ভয়াবহ পরিস্থিতিতেও এইসব মানুষগুলো যে বেঁচে ছিল, এটা মানে ভাবাই যায় না। এখানে লেখক একটা কথা বলেছেন যে আমরা যে বইতে পড়ি না, যে একটা সময় পর যদি মানুষ পর্যাপ্ত পরিমাণে না খাবার খায় বা না ঘুমাতে পারে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর মানুষ মারা যায়। কিন্তু লেখক বলে না, এটা মিথ্যে কথা, মেডিকেল মিথ্যে কথা বলে। একটা মানুষ তার বাঁচার জন্য যে কি পরিমাণ সহ্য করতে পারে সেটা কেউ জানে না, এবং কিভাবে পারে সেটা আমাকে জিজ্ঞেস করো না। অথচ আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা কিনা জীবনে কিছু একটা যদি কমতি হয় তাহলে নানা রকম কমপ্লেন করতে থাকে। তারা যদি এই মানুষগুলোকে একবার দেখত। এবং এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বাইরে নেগেটিভ টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা, বাইরে তুষারপাত হচ্ছে, এই সময় তাদের পায়ে জুতো নেই, গায়ে কোনো রকম জামা কাপড় নেই, এই পরিস্থিতিতেও তাদেরকে ফিট থাকতে হতো। কারণ তারা যদি ফিট না থাকে তাহলে, বা তাদেরকে যদি দেখে মনে হয় যে তারা আর কাজ করতে পারছে না, তারা কাজ করতে আর সক্ষম নয়, তাহলে তাদেরকে ওই গ্যাস চুল্লিতে ফেলে দেওয়া হতো। মানে ভাবতে পারছেন, পেটে খাবার নেই, গায়ে জামা কাপড় নেই, এই সময় তাদেরকে ফিট থাকতে হতো, কাজ করতে হতো। এবং একটা সময় এরকম দেখা যায় যে এত করুণ পরিস্থিতি যে ওই বন্দীদের মধ্যে যদি কেউ একজন মারা যেত, তার যে জামা আর জুতোটা কেড়ে নেওয়ার জন্য, বা তার কাছে যদি কোনো খাবার থাকে সেটা কেড়ে নেওয়ার জন্য আশেপাশের বন্দীরা দৌড়ে আসতো। মানে চিন্তা করতে পারছেন যে একটা মানুষ মারা গেছে, সেই সময় যে দুঃখটা বা সেই যে মানে একটা সিম্প্যাথি, সেটা তো কাজ করতোই না, উল্টে তার থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হতো। এবং একটা সময় এরকমও দেখা গেছে যে সেই লাশগুলোর গা থেকে এক একটা জায়গা থেকে মাংস তুলে ফেলা হয়েছে, কারণ ওই বন্দিগুলো ওই মাংসগুলো নিয়ে যেত খাবার জন্য। মানে ভাবতে পারছেন এই জায়গাটা, এই পরিস্থিতিটা তারা কিভাবে কাটিয়েছে। অবশেষে যখন যুদ্ধ শেষ হয় তখন লেখক এই বন্দি দশা থেকে ছাড়া পান, এবং একদিন রাস্তায় যেতে যেতে ওই ক্যাম্পে থাকাকালীন একটা লোকের সাথে লেখকের দেখা হয়, এবং লেখক দেখেন যে ওই লোকটা রাস্তার ধারে কিছু সবজির উপর পা দিয়ে মারাচ্ছেন। এবং লেখক যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এরকম করছো, তখন লোকটা লেখককে বলে যে তোমার কাছে এটা অন্যায় মনে হচ্ছে, আর ওরা যে আমার পুরো জীবনটা নষ্ট করে দিল, আমার ওয়াইফকে মেরে ফেললো, আমার বাচ্চাদেরকে মেরে ফেললো, আমার পুরো জীবনটা তছনছ করে দিল, এটা অন্যায় নয় তোমার কাছে, আর আমার এই সামান্য পা দিয়ে সবজি পিষে ফেলাটা তোমার অন্যায় মনে হচ্ছে। এখানে লেখক একটা খুব সুন্দর মেসেজ দেন যে অন্যায় যে কোনো পরিস্থিতিতে অন্যায়। আপনার সাথে কেউ অন্যায় করেছে মানে এটা না যে আপনার রাইট আছে অন্য কারোর সাথেও অন্যায় করার। এই যে এরকম অনেক মেসেজ আপনি এই বইটাতে পাবেন। জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিগুলোতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এবং জীবনের মানে খুঁজে বের করার জন্য হলেও বইটা অবশ্যই পড়বেন এবং জানাবেন কেমন লাগলো।